যে ফিক্সড কস্ট হলো এমন ব্যয় যেগুলো ফিক্সড বা স্থির থাকে, মানে এটার কোনো পরিবর্তন হয় না। আমি ছোট্ট করে বলে দিই, এটা হলো যেমন আপনি একটা বাসা ভাড়া নিয়েছেন 10,000 টাকায়, এখন আপনি সেখানে 1 মাস থাকলেন না, তারপরও আপনাকে কিন্তু 1,000 টাকা বাসা ভাড়া দিতে হবে, এটা হলো ফিক্সড কস্ট। এখন বাসার সাথে যদি আমরা তুলনা না করে আমরা বলি যে ফ্যাক্টরি ভাড়া নিচ্ছি, এখন আমি এবছর পণ্য উৎপাদন করি নাই, এই মাসে পণ্য উৎপাদন করি না, তারপর আমাকে ফ্যাক্টরি ভাড়া দিতে হবে, এটাকে বলে ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট হলো আমি বেশি পণ্য উৎপাদন করছি, এজন্য আমার বেশি উৎপাদন খরচ হয়েছে, আমি কম উৎপাদন করেছি, আমার কম খরচ হয়েছে। এই যে উৎপাদনের সাথে সাথে যে পণ্যের বা মূল্যের হ্রাস বৃদ্ধি হয়, উৎপাদন ব্যয়ের হ্রাস বৃদ্ধি হয়, সেটাই হলো ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। আর সেমি ভেরিয়েবল কস্ট হলো যে এমন একটা ব্যয় যার মধ্যে কিছু আছে পরিবর্তনশীল, কিছু আছে স্থির। আর ডিরেক্ট কস্ট বা ডাইরেক্ট কস্ট যেটাকে বলে, এটাকে অনেক সময় প্রত্যক্ষ ব্যয়ও কিন্তু আমরা বলি বাংলায়, যেহেতু এখানে আমাদের ইংলিশেই বলতে হবে ডাইরেক্ট কস্ট। এটা হলো যে এমন ব্যয় যেটা কোনো একটা পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত। যেমন ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার। ডিরেক্ট মেটেরিয়াল কি? কাঁচামাল। আর ডিরেক্ট লেবার কি? শ্রম ব্যয় বা লেবার যারা কাজ করবে। তাহলে এই যে দুইটা খরচ, এই দুইটা খরচ হলো পণ্যের বা প্রোডাক্টের সাথে সরাসরি জড়িত, এই জন্য এটাকে বলে ডিরেক্ট কস্ট বা প্রত্যক্ষ ব্যয়। অর্থাৎ যদি আপনি বেঞ্চ তৈরি করেন কাঠের, এখন যদি কাঠ না হয় তাহলে আপনি বেঞ্চ তৈরি করতে পারবেন না, সুতরাং কাঠ কিনতে আপনার যে টাকা খরচ হবে এটাকে বলে ডিরেক্ট কস্ট। আর যিনি মিস্ত্রি, যিনি এই আপনার বেঞ্চ তৈরি করে দিবে, তাকে যে পারিশ্রমিক দিবেন সেটা হলো লেবার কস্ট। তার মানে ওই মিস্ত্রি যদি না হয় তাহলে আপনি বেঞ্চ তৈরি করতে পারবেন না। তার মানে আমাদের মোটা দাগে তিনটা কস্ট নিয়ে আমাদের খুব ভালো কনসেপ্ট থাকতে হবে। একটা হলো ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট, আর একটা হলো মিক্সড কস্ট। আর এই ফিক্সড, ভেরিয়েবল, মিক্সড, এইটা দিয়ে কস্ট করতে গেলে আমাদের আবার ডিরেক্ট কস্ট বা প্রত্যক্ষ ব্যয় সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তারপর আমি এখানে এই শীটে যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু বাসায় বসে দেখি, ঠিক আছে? স্যার, আমার একটা কথা ছিল। হুম হুম হুম, বল বল বল। ভেরিয়েবল কস্টটা একটু আরেকবার একটু মানে একটু বুঝান আরেকবার। ভেরিয়েবল কস্ট হলো এমন একটা ব্যয় যেটা উৎপাদনের পরিমাণের সাথে সাথে হ্রাস বৃদ্ধি হয়, ঠিক আছে? যেমন আমি এখানে দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি এখানে। যেমন আপনি এটা কি বলে, এই যে 5 টাকায় একটা যদি আপনি কলম কিনলেন, এখন একটা কলমের দাম 5 টাকা। এখন আপনি যদি 5টা কলম কিনেন তাহলে আপনার 25 টাকা লাগবে। আর আপনি যদি 2টা কলম কিনেন তাহলে আপনাকে আপনাকে 10 টাকা পে করতে হবে। তার মানে কি, যে আমি যখন 5টা কলম কিনেছি তখন আমাকে বেশি পে করতে হয়েছে, আর যখন আমি সংখ্যা কমাইয়ে 2টা কলম কিনলাম তখন আমাকে কম পে করতে হয়েছে। তাহলে এই যে কোনো একটা প্রোডাক্ট বা পণ্যের ওই পরিমাণের সাথে সাথে তার ব্যয়েরও যে পরিবর্তন হয়, এটাকেই বলে ভেরিয়েবল কস্ট। বোঝা গেছে কথা? না আবার বলবো? জি স্যার, জি স্যার, বুঝছি। আচ্ছা, তো এরপর আসেন ইনডিরেক্ট কস্ট। আমরা একটু আগে তো ডিরেক্ট কস্টের কথা বললাম, এরপর হলো ইনডিরেক্ট কস্ট। এই যে এখানে ইনডিরেক্ট কস্ট। এখন ইনডিরেক্ট কস্ট হলো এমন কস্ট বা ব্যয় যেগুলো পণ্যের সাথে প্রত্যক্ষভাবে জড়িত না, পরোক্ষভাবে জড়িত। তাহলে প্রত্যক্ষভাবে জড়িত হইলো উপরে আমি বলছিলাম এই যে ডিরেক্ট লেবার, ডিরেক্ট মেটেরিয়াল, এগুলা প্রত্যক্ষ, মানে এগুলো না হলে তো আমি কোনো পণ্যই বানাইতে পারবো না। আমি তো একটু আগে বেঞ্চের উদাহরণ দিচ্ছিলাম যে বেঞ্চ আমি তৈরি করতে গেলে আমার কাঠ আর মিস্ত্রি লাগবে। কিন্তু পরোক্ষ ব্যয় কোনগুলো, যেগুলো না হইলেও বেঞ্চ তৈরি করা যাবে? যেমন ধরেন আপনি এখানে ইনডিরেক্ট মেটেরিয়াল আছে, যে আপনি আহ, যে ভালো কোনো কাঠ দিয়ে আপনি বেঞ্চ তৈরি করতে পারেন, চাইলে এটাকে আপনি বার্নিশও করতে পারেন। এখন বার্নিশ করতে গেলে আপনার আরো কিছু মেটেরিয়াল দরকার হবে, কিন্তু বার্নিশ যদি না করি তাহলে কি আমরা বেঞ্চ ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো, ঠিক আছে? তাহলে যদি এমন খরচগুলো যেগুলো আমরা না করলেও প্রোডাক্টটা তৈরি করা যাবে বা ব্যবহার করা যাবে, ওইগুলোকেই বলে ইনডিরেক্ট লেবার, ঠিক আছে? পরোক্ষ ব্যয়। এখন এইখানে অনেকগুলো ইনডিরেক্ট লেবার, যেমন কি আছে ইনডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, তারপর আছে ফ্যাক্টরি সুপারভিশন, ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড ট্যাক্সেস,
কোল গ্যাস ফুয়েল বলতে বুঝায় কয়লা, গ্যাস এবং জ্বালানি। তারপর আছে টেকনিক্যাল ডিরেক্টরস ফি, তারপর আছে মোটিভ পাওয়ার, ফ্যাক্টরি রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স অ্যান্ড প্রিমিয়াম। এখন এইখানে যে আমি অনেকগুলো ব্যয় দিয়ে দিছি, এগুলো কোথায় যাবে? এগুলো যাবে এই যে দেখেন ফ্যাক্টরি ওভারহেড নামে একটা আইটেম দিয়ে দিছি এখানে। এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে থাকবে এইগুলো, আর এই সবগুলোকে একসাথে বলা হয় ইনডিরেক্ট কস্ট বা ইনডিরেক্ট বা প্রত্যক্ষ ব্যয়। বারবার ঢুকে বেরোয় কে? এখন তো দেখতেছি না। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি ডিরেক্ট লেবারের বা ডিরেক্ট কস্টের সাথে সাথে আমাদের ইনডিরেক্ট কস্টও যাবে, যেগুলো থাকবে ফ্যাক্টরি ওভারহেড এর আন্ডারে। আপনি যখন একটা ম্যাথ সলভ করতে যাবেন, সেই প্রশ্নের মধ্যে এই রকমের অনেকগুলো কোনো না কোনো আইটেম থাকবে। তাহলে আপনি বুঝবেন কিভাবে কোনটা কোন জায়গায় যাবে? এই যে আমি বোঝার জন্য এটা দিয়ে দিছি যে ইনডিরেক্ট কস্টগুলো ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে যাবে। এই সবগুলো একটা অঙ্কে থাকবে না, কিছু কিছু এখান থেকে থাকবে। যদি 5টা থাকে, আপনি প্রশ্নের মধ্যে খুঁজে 5টা নিয়ে এসে তারপরে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে নেবেন। এখন অনেকের কাছে একটু অস্পষ্ট মনে হচ্ছে যে আসলে এটা কিভাবে কি নিব, কারণ আমরা কিন্তু এখন পর্যন্ত সফটটা দেখি নাই। যে ছকের মধ্যে আমরা ম্যাথ সমাধান করব সেটা এখন পর্যন্ত দেখি নাই, সেজন্য একটু আনইজি লাগতে পারে অনেকের কাছে। এটা আমি লাস্টে একটা ফিনিশিং দিয়ে এটা ঠিক করে দেব। এরপর আছে প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্টের মধ্যে কি ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, উপরে কিন্তু একবার বলছি ফ্যাক্টরি ওভারহেড। তার মানে আমার ইনডিরেক্ট যে কস্ট, ডিরেক্ট কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড এই সবগুলো মিলে হয় প্রোডাক্ট কস্ট। এই যে, তাহলে উপরে কিন্তু এগুলো আমি আলাদা আলাদা বলেছি। উপরে একটা বলেছি কি ডিরেক্ট কস্ট, একটা বলেছি ইনডিরেক্ট কস্ট, একটা বলেছি ইনডিরেক্ট কস্টের মধ্যে আবার ফ্যাক্টরি ওভারহেড, এই সবগুলো মিলে আবার হবে কি প্রোডাক্ট কস্ট। ঠিক আছে? আর পিরিয়ডিক বা পিরিয়ড কস্ট কি? এটা হলো টাইম বেসড। টাইম বেসড বলতে বোঝায় কি যে আপনি অফিস রেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এরকমের। টাইম বলতে বোঝায় আপনি 5 ঘন্টার জন্য একজনকে আপনি হায়ার করলেন, 10 ঘন্টার জন্য একজনকে হায়ার করলেন। আর অফিস রেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ রেন্ট এগুলো হলো যে আপনি পণ্য কারখানায় উৎপাদন করেন, এখন সেখানে বসে তো বিক্রি করেন না আপনি, সেইটা বিক্রি করার জন্য আপনি আলাদা একটা অফিস নিছেন। প্রোডাক্ট উৎপাদন হয় ধরেন বরিশাল বিসিকে, আর আপনার অফিস হেড অফিস হলো ঢাকায়। এখন ওই যে হেড অফিসের যে খরচ বা সেইখানে সংশ্লিষ্ট যত ধরনের খরচ আছে ওইগুলো হইলো এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস রেন্ট এগুলোর মধ্যে যাবে। আর এর উপরে যা যা আমরা একটু আগে দেখে আসছি, এই যে এই খরচগুলো, তারপরে এই যে ডিরেক্ট খরচগুলো, এইগুলো হলো সব ফ্যাক্টরির মধ্যে যাবে। তাহলে ফ্যাক্টরি ছাড়াও কিন্তু আমাদের অনেক খরচ আছে, যেগুলো পণ্য তৈরি হওয়ার পর শুরু হবে। ঠিক আছে? আর এইটা হলো টাইপ। ঠিক আছে? যেমন বাই নেচার হলো যেমন এই যে মেটেরিয়াল, লেবার, এক্সপেন্স। বাই ফাংশন, প্রোডাকশন, এডমিন, সেলিং, এগুলো আপনাদের অঙ্কের মধ্যে আলাদা করে কোথাও লাগবে না, তবে এই চ্যাপ্টারের সাথে সংশ্লিষ্ট দেখে এটা আমি দিয়েছি। ঠিক আছে? এটা হলো মাস্টার্সের, যখন আপনারা রেগুলার মাস্টার্সে ভর্তি হবেন তখন ওইখানে ওই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে এই জিনিসগুলো লাগবে, তবে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড, কিন্তু আপনার ম্যাথের মধ্যে এগুলো লাগবে না। ঠিক আছে? এরপরে আসেন কস্ট শিট। এখন কস্ট শিট বলছিলাম কয় ধরনের হয়? 2 ধরনের। একটা কি রেগুলার কস্ট শিট, যেটা অঙ্কের মধ্যে অনলি কস্ট শিট বা রেগুলার কস্ট শিট এই যে কোনো একটা নামে থাকবে। আর একটা আছে টেন্ডার কস্ট শিট। এখন পরীক্ষায় এইটার একটা আসে না এই দুইটা একসাথে আছে সেটা এখন বলা যাবে না, তবে আমরা দুইটাই করব। দুইটাও আসতে পারে আর যে কোনো একটাও আসতে পারে পরীক্ষায়, কারণ এখানে 10 মার্কের আসবে, তো সেই জন্য ছোট করে দুইটা আসতে পারে অথবা বড় করে একটা আসতে পারে, আমরা দুইটাই শিখবো। ঠিক আছে? এখন আসেন আমরা যে কস্টশিট করব, সেই কস্টশিটের মধ্যে কতগুলো ধাপ আছে যেটা আপনাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। মনে না, ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। কি কি থাকতে পারে ধাপ ধাপ? র মেটেরিয়াল কনজিউমড বাই ইউজ, বারবার লাগবে অঙ্ক করতে গেলে। প্রাইম কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, ফিনিশড আনফিনিশড, কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দ্য ইয়ার বা পিরিয়ড। ইয়ার হইলে যখন পূর্ণাঙ্গ বছর হবে তখন ইয়ার লিখতে হবে, আর যখন 2 মাস, 3 মাস, 1 সপ্তাহ, 6 মাস তখন পিরিয়ড লিখতে হবে। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট, প্রফিট, সেলস। এইখানে যতগুলো হেডিং আছে আপনাদের অঙ্কের মধ্যেও একটা বড় সি পার্টের অঙ্কে এই হেডিং গুলো হবে। ঠিক আছে? তাহলে আমরা
যখন অঙ্ক করতে যাব তখন এই প্রত্যেকটা হেডিং এর মধ্যে কি কি আছে সেগুলো দেখব। তবে এইটা যেন মাথায় থাকে, যখন আমি র মেটেরিয়াল কনজিউম বা ইউজড বলবো সেটা কি বলতে পারতে হইবে। তারপরে প্রাইম কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এগুলো বলতে পারা লাগবে। এই দেখেন নিচে বলা আছে প্রতিটা ফরম্যাটের নাম ধাপে ধাপে মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসেন, এইটা হলো, এই কিন্তু আমরা অঙ্কের মধ্যে যাচ্ছি, মানে অঙ্কের ফরম্যাটের মধ্যে যাচ্ছি। আমরা বলছিলাম যে কস্ট শিট এবং টেন্ডার কস্ট শিট এই দুই ধরনের ম্যাথ এখানে থাকবে। তার প্রথমটা আমরা শুরু করলাম, এই যে এটা, এই যে এটা, এই যে কস্ট শিট, এই যে এটা, এটাই এই কস্ট শিট রেগুলার বা অনলি কস্ট শিট। এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে থাকবে এই যে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। খেয়াল করেন, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট এটা বাংলা কি? অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। এটার বাংলা হলো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। আমি যে বাংলা বলি সেটা বুঝতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বলতে কি বোঝায়? একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে বিক্রি করবে। এখন বিক্রি করতে গেলে তার কস্ট, সেলস প্রাইস বের করতে হবে। এখন সেলস প্রাইস বের করার আগে তার দেখতে হবে ওই পণ্য বিক্রি ওই উৎপাদন করার সময় কত ব্যয় হয়েছে। ধরেন আমি বললাম যে ওইটা উৎপাদন করার সময় ৮০ টাকা ব্যয় হয়েছে, ওই ৮০ টাকার সাথে আর কি কি খরচ আছে সেই খরচগুলো যোগ করে এবং তার সাথে প্রফিট যোগ করে তারপরে সেলস প্রাইস বের করে এরপর মার্কেটে সে ছেড়ে দিবে। তাহলে পণ্য উৎপাদন করব আগে, তারপরে অন্যান্য খরচগুলো আমি আসবো। সেই উৎপাদন করার সাথে যে যে আইটেমগুলো জড়িত সব এই ছকের মধ্যে আছে। ঠিক আছে, এখন আসেন, একটু আগে যে বলছিলাম যে কতগুলো ৬ ধাপ মনে রাখতে হবে, সেখানে প্রথমেই ছিল কিন্তু এই যে র মেটেরিয়াল কনজিউমড বা ইউজড। তাহলে র মেটেরিয়াল কনজিউমড বা ইউজড এটা একটা হেডিং। এটার মধ্যে কি কি যায় খেয়াল করেন। র মেটেরিয়াল কনজিউমড বা ইউজড এর বাংলা হলো একটা পণ্য উৎপাদন করতে কতটুকু কাঁচামাল খরচ হয়েছে তার টোটাল ব্যয় বা মোট ব্যয়টাকে কনজিউমড বা ইউজড বলে। ঠিক আছে, এখানে একটা স্ল্যাশ হবে, এখানে এখানে একটা স্ল্যাশ হবে। তো র মেটেরিয়াল কনজিউমড বা ইউজড। এখন খেয়াল করেন, একটা পণ্য উৎপাদন করতে কি কি র মেটেরিয়াল লাগে বা কেমনে আমরা বুঝতে পারবো যে কনজিউমড বা ইউজড এর মধ্যে কোন কোন আইটেম যাবে। এইখানে আমি যে কয়টা দিছি এর বাহিরে কোনো কিছু নাই বইয়ের মধ্যে। তাহলে কি করবেন, এই ফরম্যাটটা মুখস্থ করে ফেলতে হবে যে র মেটেরিয়াল ইউজ বা কনজিউমের মধ্যে কি কি যায়। যখন একটা অঙ্ক ৪-৫ বার করা হয়ে যাবে তখন এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। প্রথমে আপনি নেবেন বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস, এটা অঙ্কের মধ্যে দেয়া থাকবে। তাহলে বিগিনিং অফ ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস আপনি নেবেন দ্বিতীয় ঘরে। তার সাথে যোগ করতে হবে পারচেজ অফ র মেটেরিয়াল। ধরেন বিগিনিং আপনার কাছে ১০০ ইউনিট ছিল বা ১০০ টাকা ছিল, একটা ইউনিটও হতে পারে টাকাও হতে পারে। তো যদি টাকা হয় তাহলে র মেটেরিয়াল ছিল আপনার কাছে ১০০ টাকা, আরো আপনি এখান থেকে পারচেজ অফ র মেটেরিয়াল আরো কিনলেন ২০০ টাকার, সেটা এখানে লিখবেন। তারপরে তার ভাড়া দিবেন, মানে র মেটেরিয়াল যে কিনে আনছেন সেটা তো ভ্যান গাড়ি অথবা এসে কোনো একটা যানবাহনে করে আনছেন, সেই ভাড়াটা এখানে নিয়ে আসতে হবে। এটার নাম হলো ক্যারেজ ইনওয়ার্ড। তাহলে আমি যে র মেটেরিয়াল কিনবো তার সাথে ক্যারেজ ইনওয়ার্ড যোগ করব, এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে তাহলে এই আইটেমটা আসবে না, আর দেওয়া থাকলে আসবে। তার মানে ছকের মধ্যে আছে আমার এমন আইটেম যেগুলো প্রশ্নের মধ্যে থাকতে পারে, কিন্তু সব অঙ্কে যে থাকবে এমন গ্যারান্টি আমি দিচ্ছি না। কিন্তু এর ছকের মধ্যে যা আছে কোনো না কোনো অঙ্কে এটা আসবে, এর বাহিরে কোনো কিছু যাবে না। এরপরে লেস রিটার্ন আউটওয়ার্ড, যদি আপনি কোনো পণ্য ফেরত দিয়ে থাকেন যা ক্রয় করছেন না সেটা আপনি মাইনাস করে দিবেন। যদি কোনো অঙ্কের মধ্যে এরকমের থাকে এই আইটেম আনবেন, না থাকলে আইটেম বাদ দিয়ে দিতে হবে। লেস অ্যাবনরমাল লস, পণ্য আনতে নিতে যদি কোনো কিছু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেটা মাইনাস যাবে। এখন দেখা যায় একটা অঙ্কের মধ্যে এরকম করে ৫০০ টাকা দেওয়া আছে, তাহলে মাইনাস করবেন। আর কোনো অঙ্কের মধ্যে যদি এই ধরনের কোনো কথা না থাকে তাহলে এই আইটেমটাই আসবে না। এরপরে এটা মাইনাস করে এই জায়গায় আনবেন। খেয়াল করেন এই যে আইটেমটার সাথে আমি যোগ করব, এইখানের কিন্তু এই যে বিগিনিং র মেটেরিয়াল আমি উপরে রেখে আসছি, এই যে বিগিনিং র মেটেরিয়াল রেখে আসছি এইটা, আর এইটার সাথে আমি যোগ করব কোনটা, এই যে ইন্ডিং ইনভেন্টরি, এই যে এই অ্যাবনরমাল লস যেটা উপরে ইন্ডিং ইনভেন্টরি করে অ্যাবনরমাল লস যেটা, এটা বাদ দেওয়ার পরে যা থাকবে। এরপরে এই যে বিগিনিং ইনভেন্টরি আর হলো এই আইটেমটা যোগ করার পরে আমি এখানে নামাবো। এইখান থেকে আমি ইন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল মাইনাস করব। মাইনাস মানে ব্র্যাকেট, যেগুলো মাইনাস করলে একটা আইটেম থাকবে সেটা আমি ফাইনাল কলামে আনবো। এটা শীটটা যখন প্রিন্ট করে হাতে নেবেন তখন এটা বুঝতে পারবেন। প্রয়োজন হলে কলম দিয়ে এইভাবে এই দাগ দিয়ে এইভাবে সোজা করে নেবেন।
তাহলে এইখানে যে আইটেমটা পাবো, এই এই যে আইটেমটা, এই যে এখানে একটা টাকা বের হয়েছে, এই টাকার নামই হলো র মেটেরিয়াল কনজিউমড বাই ইউজ। দেখছেন এখানে একটা ক্লোন দেওয়া আছে, তার মানে এই আইটেমটা আমরা এতক্ষণ নিচে বানাইছি, যোগ বিয়োগ করে 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 বানাইছি, বানানোর পরে এই আইটেম পেয়েছি। এইটাই হলো এই কস্ট, সরি, র মেটেরিয়ালস কনজিউমড বা ইউজড, এই আইটেমটাই। তার মানে এতক্ষণ আমরা এটা তৈরি করছি। এখন আসেন এইটার সাথে কি যোগ হবে, এইটার সাথে যোগ হবে ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার এক্সপেন্স, এখানে একটা অবলিক হবে, বা চার্জেবল এক্সপেন্স। তার মানে র মেটেরিয়াল কনজিউমড বা ইউজের সাথে যত ধরনের ডিরেক্ট কস্ট আছে সবগুলা যোগ হবে। এখন বলতে পারেন যে অঙ্কের মধ্যে কি এই দুইটা বাদে কি আর থাকবে? এই দুইটা বাদে আর থাকবে না, ঠিক আছে। এখানে ডিরেক্ট লেবার অথবা ওয়েজেস, মানে অবলিক দেওয়া থাকতে পারে, ডিরেক্ট লেবার অথবা ওয়েজেস, এই দুইটার একটা থাকবে, অথবা সাথে এটাও থাকতে পারে ডিরেক্ট আদার এক্সপেন্স অথবা চার্জেবল এক্সপেন্স, এর বাহিরে কোনো আইটেম থাকবে না। তার মানে আমি র মেটেরিয়াল কনজিউম বা ইউজড সাথে ডিরেক্ট এটা যোগ করব, যোগ করার পরে কি হবে, যে ফিগারটা আপনি পাবেন, এই যে এই ফিগারটা আপনি পাবেন, এটার নাম হবে প্রাইম কস্ট। এটা কিন্তু ধাপ মনে রাখতে হবে, এটা যদি ধাপ ভুল যায় তাহলে কিন্তু ম্যাথ হবে না। তাহলে প্রাইম কস্ট হবে, প্রাইম কস্টের বাংলা হলো মুখ্য ব্যয়। তো প্রাইম কস্ট আমরা পাইছি কিভাবে পাইছি, র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড সাথে এই ডিরেক্ট লেবার, ওয়েজেস বা আদার ডিরেক্ট এক্সপেন্স যোগ করছি, তার মানে আমরা প্রাইম কস্ট পেয়ে গেছি। প্রাইম কস্টের সাথে আপনি যোগ করবেন কি, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। এটাকে এখানে মনে হয় ওই যে এই স্ল্যাশ গুলো পড়ে নাই টাইপিং এর সময় হয়তো বা, এখানে প্রোডাকশন ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড। তার মানে আমার এই প্রাইম কস্টের সাথে আমি তিনটা জিনিস যোগ করব, যেটা অবলিক দিয়ে প্রশ্নের মধ্যে থাকতে পারে। কোন প্রশ্নে থাকতে পারে ফ্যাক্টরি ওভারহেড অথবা প্রোডাকশন ওভারহেড অথবা ওয়ার্ক ওভারহেড, একই কথা, এটার যে কোনো একটা প্রশ্নে থাকবে। এখন এই যে ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড বা ওয়ার্ক ওভারহেড, এটা কি সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া থাকবে? এটা সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া থাকবে না। এটার আন্ডারে এই যে উপরে কি বলেছিলাম, এই যে গেল কই, এই যে ফ্যাক্টরি ওভারহেডের যতগুলো আইটেম আছে, এখানে মনে হয় 25টা না 26টা আছে, এই 25টা বা 26টার যে কোনো 5টা 6টা 3টা 4টা প্রশ্নের মধ্যে থাকতে পারে। তার মানে আপনার ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি যাবে সেগুলো সব এখানে আছে, এর মধ্যে 3-4টা থাকবে প্রশ্নে, সেগুলো আপনি খুঁজে খুঁজে নিয়ে এসে এই ছকের মধ্যে এই ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেডের মধ্যে বসাইতে হবে। আশা করি বোঝা গেছে। বসানোর পরে এই ফিগারটা তো আসবে, এখানে অনেকগুলো সিরিয়াল সিরিয়াল দিয়ে আপনি বসাবেন, বসানোর পরে এই ফিগারটা আসবে, সেখান থেকে বাদ দিবেন সেল অফ স্ক্র্যাপ। সেল অফ স্ক্র্যাপ মানে সেল অফ স্ক্র্যাপ বলতে কি বোঝায়, যে কোনো পণ্য ছিঁড়ে গেছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, টুকরা কাপড় বের হয়েছে, ঠিক আছে, এরকম যেমন গার্মেন্টস অনেক জুট বের হয় না, ওইগুলোকে বলে সেল অফ স্ক্র্যাপ। অর্থাৎ ওইগুলো যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার কিছু খরচ কমে যায়, সেই জন্য এখান থেকে বিয়োগ দেওয়া হয়েছে। এটা অন্য আরেকভাবেও দেখানো যায় যে এখানে থেকে আমি বিয়োগ না দিয়ে প্রফিটের সাথে যোগ করে দিব। এটা যাই হোক, ওটা অন্য বিষয়। এটা এতটুকু জানেন যে ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড বা ওয়ার্ক ওভারহেড থেকে যদি সেল অফ স্ক্র্যাপ থাকে প্রশ্নের মধ্যে তাহলে বাদ দিতে হবে, না থাকলে এই আইটেমটাই আসবে না। আমি ছকের মধ্যে সব দিয়ে দিছি, যখন প্রশ্নের মধ্যে কিছু থাকবে আনবেন, যেটা থাকবে না আনবেন না, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এরপরে আমি কি করব, এই যে প্রাইম কস্টের সাথে এই যে ফ্যাক্টরি ওভারহেড এতক্ষণ যা করলাম সেটা যোগ করলে এখানে একটা আসবে ফিগার, এই যে এটা, এটা এই যে এটা এইটার অংশ কিন্তু এইটা, বুঝছেন, এখানে জায়গা নাই দেখে আমি এই যে নিচে আর চলে আসছি। তাহলে এই লাইন এর নাম কি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ফিনিশড বা আনফিনিশড, এটা এন্ডও দেওয়া যায় অথবা অবলিকও দেওয়া যায়, অথবা এটাকে ওয়ার্ক কস্ট বলে। আপনাদের বইতে দেখবেন কোনো সময় দেখবেন ম্যানুফ্যাকচারিং কস্ট, কোনো সময় দেখবেন ওয়ার্ক কস্ট, একই কথা। পাবো কোথায়, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্ক কস্ট পাবেন, এই যে আইটেমটা। এখন এইটার সাথে যোগ করবেন বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস বা প্রোগ্রেস। এখানে অবলিক হবে, মানে অবলিকটা পড়ে না জানি না, এটা হয়তো এমএস ওয়ার্ডে যখন করছে টাইপিং তখন হয়তো ওরা ভুল করছে। তো এখানে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস বা প্রোগ্রেস একই কথা, কোনো অঙ্কের মধ্যে প্রসেস থাকবে, কোনো অঙ্কের মধ্যে প্রোগ্রেস থাকবে। তাহলে আমার ওয়ার্ক কস্ট যখন আমি পেয়ে যাব তখন তার সাথে আমি যোগ করব বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস বা প্রোগ্রেস। যোগ করলে যে আইটেমটা পাবো তার নাম আছে, তার নাম হলো কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দ্য ইয়ার। এইটার কিন্তু প্রত্যেকটা নাম ধাপ জানতে হবে।
না হলে কিন্তু অঙ্কে হবে না। কেন জানতে হবে? অনেক অঙ্কে আপনার দেখা যায় এখান থেকে থামাই দেবে, বলবে যে এইটা বের করো, ক্যালকুলেট কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দ্য ইয়ার। তাহলে এইরকম যদি আপনার রিকোয়ার্ড হয় তাহলে নিচ পর্যন্ত তো আর আশা লাগবে না। এখন আপনি যদি এগুলো প্রত্যেকটা ধাপের নাম না জানেন তাহলে বুঝবেন কিভাবে যে আপনার অঙ্কে কোন পর্যন্ত চাইছে। আবার কোন অঙ্কে এটাও চাইতে পারে যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, ক্যালকুলেট কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর, এই পর্যন্ত চাইতে পারে। তাহলে আবার কি করতে হবে, এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড বা প্রোডাকশন কস্ট এখানে এসে সেখান থেকে আবার এই যে বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস যোগ করতে হবে, তাহলে আপনি এটা পাবেন। আবার কোন অঙ্কের মধ্যে শুধু কস্ট অফ গুডস সোল্ড চাইতে পারে, তাহলে এই সব এই ধাপে ধাপে যেভাবে যেটা অ্যাড করছি সেটা অ্যাড করতে হবে, যেটা লেস করছি বা বিয়োগ দিছি সেটা লেস করতে হবে, তাহলে আপনি পাবেন কস্ট অফ গুডস সোল্ড। তার মানে যদি কোনো অঙ্কের মধ্যে ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড বলে, তার ছক হইল এটা, এর কোনো ব্যতিক্রম নাই। আপনি যে বই যান, যে বইতে যান, যার কাছে যান, সাজেশন বলেন, যেখানেই যান, এইটাই হলো কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। তার মানে কোনো প্রশ্নে যদি 10 মার্কের অঙ্ক আসে যে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, সেখানে শুরু করতে হবে কোন জায়গায় থেকে, এই র মেটেরিয়াল থেকে শুরু করতে হবে, আর এই কস্ট অফ গুডস সোল্ড এসে থামতে হবে। ঠিক আছে, এখানে এসে থামতে হবে। এটা গেল কি কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এরপরে আসেন, এইটা হলো ইনকাম স্টেটমেন্ট। খেয়াল করেন, আমি নিজে নিচে একটা ম্যাথ দেখাবো ছোট্ট করে সবার শেষে। তো এইখানে হবে ইনকাম স্টেটমেন্ট। এখন ইনকাম স্টেটমেন্ট কি? ইনকাম স্টেটমেন্ট হলো কোনো একটা প্রতিষ্ঠানের আয় বিবরণী, যার মাধ্যমে প্রতিষ্ঠান নিট, লাভ বা ক্ষতি বের করে। তার মানে এক কথা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ইনকাম স্টেটমেন্ট কি, ইনকাম স্টেটমেন্ট হলো একটা প্রতিষ্ঠানের আয় বিবরণী, যার মাধ্যমে প্রতিষ্ঠান নিট, লাভ বা লস, অর্থাৎ লাভ বা ক্ষতি বের করে। তাহলে ইনকাম স্টেটমেন্ট শুরু করব কোন জায়গা থেকে? ইনকাম স্টেটমেন্ট শুরু করতে হবে সেল দিয়ে। যদি আপনাকে ইনকাম স্টেটমেন্ট করতে বলে তাহলে প্রশ্নের মধ্যে সেল দেওয়া থাকবে। সেল থেকে বাদ দেবেন কি? কস্ট অফ গুডস সোল্ড। এই যে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবেন। এখন প্রশ্ন হলো যে উপরে এতক্ষণ যে আপনি কস্ট অফ গুডস সোল্ড বুঝাইলেন, ওইভাবে কি আমরা করে এনে তারপরে এখানে বাদ দিব? হ্যাঁ, যদি সি পার্টের অঙ্ক হয় তাহলে উপরে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত করে এইখানে প্রশ্নে সেল দেওয়া থাকবে, সেই সেল থেকে এই যে ফিগার আপনি পাবেন, এই ফিগারটা এখানে এসে বাদ দিতে হবে। আর যদি বি পার্টের অঙ্ক হয় তাহলে এই সেলসও দেওয়া থাকবে, কস্ট অফ গুডস সোল্ডও দেওয়া থাকবে। আপনাদের কাজ শুধু সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রোস প্রফিট বের করা। আশা করি বুঝতে পারছেন। তাহলে গ্রোস প্রফিট থেকে আবার বাদ যাবে কি? গ্রোস প্রফিট থেকে লেস পিরিয়ডিক, কমার্শিয়াল বা অপারেটিং এক্সপেন্স, যে কোনো একটা অঙ্কের মধ্যে থাকতে পারে। হয় পিরিয়ডিক এক্সপেন্স দেওয়া থাকতে পারে, অথবা কমার্শিয়াল এক্সপেন্স দেওয়া থাকতে পারে, অথবা অপারেটিং এক্সপেন্স দেওয়া থাকতে পারে। যাই দেওয়া থাকুক না কেন, এইটা গ্রোস প্রফিট থেকে বাদ যাবে। এখন এর মধ্যে আবার কিছু ক্যাটাগরি আছে যে যদি পিরিয়ডিক এক্সপেন্স, কমার্শিয়াল বা অপারেটিং সরাসরি না দিয়ে যদি এইগুলো দেয়া থাকে, এইগুলো দেয়া থাকে, হ্যাঁ অঙ্কের মধ্যে এগুলো থাকতে পারে। থাকতে কি হবে, এই হেডিং আপনারা দিবেন, এখানে দিয়ে এখানে ক্লোন দিবেন, ক্লোন দিয়ে তারপরে নিচে এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকলে সেটা প্রথম কলামে নেবেন, খরচ দেওয়া থাকবে। সেলিং থাক এন্ড ডিস্ট্রিবিউশন থাকলে সেটা এখানে নেবেন, নিয়ে এরপর এই দুইটা আইটেম যোগ করে এই পাশে নিয়ে আসবেন। ঠিক আছে, এই পাশে নিয়ে এসে ওই যে গ্রোস প্রফিট একটু আগে ক্যালকুলেশন করে রাখছেন সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে, সেখান থেকে এই গ্রোস প্রফিট থেকে এই অপারেটিং এক্সপেন্সটা বাদ দিবেন, তাহলে যে আইটেমটা পাবেন এর নাম হবে, এর নাম হবে নেট প্রফিট বা ইনকাম বিফোর ট্যাক্স, মানে সরকারকে ট্যাক্স দেওয়ার পূর্বের আয় এটা। এখন সরকারকে আপনি ট্যাক্স দিবেন ধরেন 40% বা 30% বা 20%, যা দেন এই টাকার উপরে, এই টাকার উপরে আপনি সেই ট্যাক্স ধরবেন। ধরার পরে যেটা আসবে সেইটা এখান থেকে মাইনাস করলে এখানে যে টাকাটা আসবে এটার নাম হবে নেট প্রফিট বা ইনকাম আফটার ট্যাক্স। এইটা হলো ইনকাম স্টেটমেন্ট। তাহলে উপরে আমরা বুঝলাম কি কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, আর নিচে বুঝলাম কি ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, তো দেখি সবাই এবার ঘুমাই পড়ছে কিনা। আচ্ছা, আপনারা, আমি জিজ্ঞেস করি এই যে হাসনা, হাসনা ইমা, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট কি? ইনকাম স্টেটমেন্ট বলতে কি বোঝায়? কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণী, আয় আয় ব্যয় বিবরণী। বিবরণী না, সরি, মানে ওই, হ্যাঁ আয় আয় ব্যয় বিবরণী, কোন বিবরণী, প্রতিষ্ঠানের আয় বিবরণী। হ্যাঁ আয় বিবরণী। আচ্ছা, তাহলে আয় বিবরণী থেকে আমরা কি কি বের করি, কি বের করি, কেন আয় বিবরণী করি?
লাভ বা ক্ষতি বের করার জন্য, তাই তো? লাভ বা ক্ষতি, হ্যাঁ, হ্যাঁ, নিট প্রফিট বা নিট লস। নিট লাভ নিট লস হ্যাঁ, বের করার এটা জন্য, বের করার নিট জন্য। প্রফিট আর কি। হ্যাঁ, যেটাই হোক। তো ক্লাস মনোযোগ দিতে হ্যাঁ, হবে। নিট আরেকটা লস। কথা হলো যে এখানে যারা আছেন মনে করবেন যে ক্লাস রেকর্ড হচ্ছে, পরে আমি দেখে নিব। আসলে এই মানসিকতা পরিহার করতে হবে। ওইটা করব কখন? যখন ওই যে কোনো একটা হুম। প্রবলেম হবে বা কিছু, তখন। ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যাই পরবর্তীতে। তাহলে আচ্ছা ইনকাম স্যার। স্টেটমেন্ট গেল, এরপরে আসি আমরা। এইটা দেখেন, এইটা হলো কস্ট অ্যান্ড প্রফিট স্টেটমেন্ট। তাহলে উপরে প্রথমে একটা আমরা দেখলাম কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, তারপরে দেখলাম ইনকাম স্টেটমেন্ট, এখন দেখতেছি একটা কস্ট অ্যান্ড প্রফিট স্টেটমেন্ট। এটা কি? এই কস্ট অ্যান্ড প্রফিট স্টেটমেন্টটা হলো এমন একটা বিবরণী যেখানে আমরা এতক্ষণ যা করছি সব একসাথে আছে, একদম এই সেলস প্রাইস পর্যন্ত। তার মানে আগে আমরা কি করতাম? কস্ট অফ গুডস সোল্ড বের করতাম, পরেরটা আমরা করছি কি, সেল দেওয়া থাকতো, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকতো, সেখান থেকে আমরা প্রফিট বের করছি। আর এখানে কি হয়েছে? এখানে হলো আপনি শুরু করবেন মেটেরিয়াল দিয়ে, খেয়াল করেন, আপনি শুরু করবেন মেটেরিয়াল দিয়ে। এই যে এখানে এখানে এই যে মেটেরিয়াল দিয়ে শুরু করবেন, শুরু করে যা, এগুলো কিন্তু আগেরই, নতুন কিছু না। এই যে মেটেরিয়াল থেকে শুরু করবেন, যোগ বিয়োগ করার পরে পরে এখানে এসে আপনি কস্ট অফ গুডস সোল্ড পাবেন। এই পর্যন্ত কিন্তু আমরা প্রথমটাই দেখেছি, কোনো ভিন্ন নাই, সেম টু সেম। এই পর্যন্ত কিন্তু আমরা ওই উপরের প্রথম কষিটি দেখে আসছি। তাহলে এই পর্যন্ত আসার পরে এই যে কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আর কি কি যোগ করা হয়? এইটার সাথে যোগ করা হয় আমার অফিস রিলেটেড যে যে খরচ আছে, যেমন পিরিয়ডিক কস্ট বা কমার্শিয়াল কস্ট বা অপারেটিং কস্ট, যে কোনো একটা নামে থাকতে পারে। এর মধ্যে অপারেটিং এক্সপেন্স থাকতে পারে, সরি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকতে পারে, আর সেলিং এক্সপেন্স থাকতে পারে। তাহলে আমি এটা বলতে পারি যে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যদি পিরিয়ডিক, কমার্শিয়াল বা অপারেটিং এক্সপেন্স যোগ করি, তাহলে আমি পাই টোটাল কস্ট। এই যে টোটাল কস্ট, এই টোটাল কস্টটা পাই। তার মানে আমি বলতে পারি যে টোটাল কস্ট সমান কস্ট অফ গুডস সোল্ড প্লাস স্যার, পিরিয়ডিক, কমার্শিয়াল বা অপারেটিং এক্সপেন্স। কোনো প্রশ্ন আছে? স্যার আরেকবার বুঝাই দেন। কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত হলো পণ্য উৎপাদন এর মধ্যে সীমাবদ্ধ। মানে আমি, খেয়াল করেন, আমি এখানে শুরু করছিলাম কি, আচ্ছা আমরা কি উদাহরণ দিব, ধরেন আমরা একটা রেস্টুরেন্ট, এখন রেস্টুরেন্ট আমরা বিরিয়ানি বিক্রি করি, ঠিক আছে? এখন এই যে র মেটেরিয়াল, এই র মেটেরিয়াল এইখানে আছে যে বিরিয়ানি তৈরি করতে আমার কি কি লাগবে, আমার পোলাও চাল লাগবে, আর যা লাগবে আপনি কি বিরিয়ানি তৈরি করবেন সেই সেই আইটেমগুলো লাগবে। এখান থেকে শুরু করতে করতে খেয়াল করেন আপনার যত আইটেম লাগবে, রান্না থেকে শুরু করে গ্যাস, তারপরে মশলা, তারপরে চাল, তারপর কি তৈল, এরকম করে যা লাগবে সব কিছু আপনি খরচ যোগ করতে করতে এইখানে আসছেন, এইখানে আসছেন। তাহলে এইখানে আমি কি পণ্যটা উৎপন্ন করছি, তার মানে আমার এখন বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন রেডি হওয়ার পর এখন আপনি বিক্রি করবেন কোথায়? এটা তো আপনার ফ্যাক্টরিতে বানাইছেন, আপনার কিচেনে বানাইছেন।